নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের শোনাবো সজনীকান্ত দাশের গল্প রিকশাওয়ালা। সন্ধ্যা অতিক্রান্ত হইয়াছে, সমস্ত দিন মেঘ করিয়াছিল। একটানা না হইলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলিকাতার সিক্ত সন্ধ্যা থমথম করিতেছিল। এমন দিনে সাধারণত কেউ ঘরের বাহির হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে লইয়া স্ট্র্যান্ড রোড ধরিয়া কুমারটুলি অভিমুখে চলিতেছিলাম। তখন বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছে। পথে লোকজন বা যানবাহনাদির বিশেষ বালাই ছিল না। কচিত কদাচিৎ একাধখানা ট্যাক্সি কিংবা ছ্যাঁকড়া গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটাইয়া ছুটিতেছিল। দূরে একখানা রিকশা টুন টুন ঘণ্টা বাজাইয়া মন্থর গতিতে চলিয়াছে। পিছনের আলোটি চোখের সম্মুখে একটি লাল রেখা টানিয়া দিতেছে। বৃষ্টির ভয়ে দ্রুত চলিতে লাগিলাম। নিমতলা পার হইতেই বিশেষ সমারোহে বৃষ্টি আরম্ভ হইল। একটি গাছতলায় আশ্রয় করিয়া কোনো রকমে মাথা রক্ষা করিতেছি। দেখি সেই রিকশাওয়ালা বিশেষ শ্রান্তভাবে সেখানে উপস্থিত হইয়া হাঁপাইতে লাগিল। রিকশাখানি খালি। রিকশাওয়ালা সম্ভবত বহুদূরের সওয়ারি লইয়া তাহাকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া ফিরিতেছে। বৃষ্টি থামিবার গতিক দেখিলাম না, তবু ভালো, একখানা রিকশা পাওয়া গিয়েল। এই সামান্য পথটুকু কয় পয়সাই বা দিতে হইবে। পরিশ্রান্ত রিকশাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছিয়া সুস্থ হইয়াছে। কষাকষি করিয়া 2 আনা ভাড়া স্থির হইল। বিনুকে উঠাইয়া দিয়া নিজে উঠিতে যাইতেছি। রিকশাওয়ালা বলিল, হুজুর, দুজনকে পারবো না। বলিলাম, সে কি রে, এই রোগা রোগা দুজন লোক, আর কতটুকুই বা রাস্তা? আজ্ঞে না হুজুর, পারবো না। একটু আশ্চর্য হইলেও চটিয়া গেলাম। বলিলাম, দুনিয়া শুদ্ধ রিকশাওয়ালা 2-3জন লোক নেয়, তুই বেটা নিবি না কেন? অমন ষাঁড়ের মতো শরীর তোর। সাকেগা নেহি বাবু বলিয়া সে সেই বৃষ্টির মধ্যেই বৃক্ষতল ছাড়িয়া গাড়ি লইয়া বাহির হইয়া পড়িল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ সকেগা নেহি শুনিয়া মনটা নরম হইল। তাহার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখনা ছিল যে আমার মন অস্বস্তিতে ভরিয়া গেল। হাঁকিয়া বলিলাম, 10 পয়সা দিব। সে একবার মুখ ফিরিয়া দেখিল এবং পর মুহূর্তেই গাড়ি লইয়া দৌড়াইতে শুরু করিল। বহু দূর হইতে রিকশাখানার টুন টুন আওয়াজ কানে আসিতে লাগিল। পিছনের লাল আলোটি তখনও বর্ষাস্নাত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুর টিপের মতো দেখাইতেছিল। সিক্ত দেহে পথে নামিয়া পড়িলাম। সেদিন শ্রাবণ নিশীথনির গাঢ় তমরিসা ভেদ করিয়া একটি কঠোর মুখের মলিন বেদনাকাতর দৃষ্টি আমার মনে ঘুরিয়া ফিরিয়া জাগিতে লাগিল। কিছুদিন পরের কথা, এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখিয়া একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়াইয়াছিলাম। হঠাৎ এক রিকশাওয়ালার সহিত 2 বিপুল আকায় মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে বচসা হইতেছে শুনিতে পাইলাম। মারোয়ারি যুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে দেখিয়া ব্যাপার কি জানিবার জন্য একটু উৎসুক হইল। কাছে গিয়াই দেখি স্ট্যান্ড রোডের সেই রিকশাওয়ালা। বচসার কারণ, সে 2 জনকে লইতে পারিবে না। ওই 2টি বিপুলকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠিতে দিতে যে কোনো রিকশাওয়ালাই আপত্তি হইতে পারিত, এবং তাহাতে আশ্চর্য হইবার বিশেষ কিছুই ছিল না। কিন্তু পূর্বের কথা স্মরণ করিয়া আমি বিস্মিত হইলাম। সেই লোক তাহাতে সন্দেহ নাই। মারোয়ারি 2 জন অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করিল। রিকশাওয়ালাকে পরীক্ষা করিবার কৌতূহল হইল। তাহার সহিত ভাড়া স্থির করিয়া তাহাকে একটু অপেক্ষা করিতে বলিয়া বলিলাম, আমার আর একজন সঙ্গী আছে। করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করিয়া সে আমাকে অন্য গাড়ি দেখিতে অনুরোধ করিল।
দুইজনকে সে লইতে পারিবে না। আমি এতদূর বিস্মিত কৌতূহলাক্রান্ত হইলাম যে বন্ধুর অপেক্ষা না করিয়াই রিক্সাতে চড়িয়া বসিলাম। সেদিনও আকাশ ব্যাপিয়া মেঘ করিয়া আসিতেছে। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটাই কম। রিক্সাওয়ালাকে তাড়া দিলাম। জোরে টানিতে গিয়া রিক্সাওয়ালার গলদঘর্ম হইয়া উঠিল। অবাক হইলাম, আমার মতো ক্ষীণকায় পুরুষকে টানিতে এতটা পরিশ্রম হইবার কথা নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগিতে লাগিল। অমন বিপুলাকায় একটা লোক আমার মতো একটি সামান্য বোঝাকে টানিতে পারিতেছে না। ইহার কোনো সঙ্গত কারণ খুঁজিয়া পাইলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগল। বেচারা দুরবস্থা দেখিয়া মায়া হইল। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তার হইতেছিল, তাহারও আভাস পাইতেছিলাম। তাহাকে যথেচ্ছ রিক্সা টানিতে বলিয়া একটা সিগারেট ধরাইলাম। কৌতূহল নিবৃত্ত করিবার যথেষ্ট উৎসুক হওয়া সত্ত্বেও চুপ করিয়া কিভাবে কথাটা পারিব ভাবিতে লাগিলাম। হঠাৎই চড়বাড় করিয়া বৃষ্টি নামিল। রিক্সাওয়ালা চকিত হইয়া উঠিল। একটা বাড়ির গাড়ি বারান্দার ধারে আসিয়া তাকে থামিতে বলিলাম। দুজনে গাড়ি বারান্দার নিচে আসিয়া মাথা মুছিয়া বৃষ্টি থামিবার অপেক্ষা করিতে লাগিলাম। রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সেলাম করিয়া সিগারেট লইয়া ফুটপাতের ওপর উবু হইয়া বসিয়া সেটিকে ধরাইল। আমি দাঁড়াইয়াই রহিলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর হইতে ঠেলা দিতে লাগিল, কিন্তু পাছে বেফাস কিছু জিজ্ঞাসা করিয়া ফেলি এই ভয় হইতে লাগিল। তাহার নাম কি, কোথায় থাকে, তাহার কে আছে, এগুলি বেশ সহজভাবেই জিজ্ঞাসা করিতে পারিলাম। তাহার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুপু ছাড়া তাহার কেহ নাই। শিশু অবস্থা হইতেই সে পিতৃমাতৃহীন। ফুপুর হাতেই মানুষ হইয়াছে। বলিলাম, বুড়ি ফুপু ছাড়া তাহার কেউ নাই, অথচ অহরহ বোঝা বইতে হইতেছে, ইহার অর্থ তো বুঝিলাম না। মকবুল চুপ করিয়া রহিল। আমি তাহাকে চিন্তা করিবার অবসর না দিবার জন্য বলিলাম, একটা বিষয়ে আমার ভারী কৌতূহল আছে। কিছুকাল আগে নিমতলা ঘাটের কাছে তাহাকে দেখিয়াছিলাম। আজও দেখিলাম 2 দিনই সে একজনের অধিক সওয়ারি লইতে অস্বীকার করিয়াছে, অথচ সে দুর্বল নয়। ইহার নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি বিশেষ আপত্তি না থাকে তাহা হইলে। মকবুল চমকাইয়া উঠিল। তাহার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হইয়া গেল। হাত দিয়া মাথার রক টিপিতে টিপিতে সে বলিল, বাবু, সে বড় ভয়ানক কথা, যে কথা মনে হইলে আতঙ্কে শিহরিয়া উঠি। তার বুকের তাজা রক্ত হিম হইয়া যায়। মুখে সে কথা সে প্রকাশ করিবে কেমন করিয়া? বলিতে বলিতে সে সভয়ে রিক্সাখানির দিকে চাহিল। কি যেন একটা ভয়াবহ কিছু দেখিয়া সে শিহরিয়া উঠিল। পরক্ষণেই সে উন্মত্তের মতো ছুটিয়া গিয়া তেরপলের পর্দা দিয়া রিক্সাখানি মুড়িয়া ফেলিয়া কাঁপিতে কাঁপিতে আসিয়া হতাশভাবে বসিয়া পড়িল। তখনও ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে। রাস্তায় জনমানবের চিহ্ন ছিল না। তাহাকে আর একটা সিগারেট দিয়া আমি তাহার কাজ খেঁসিয়া দাঁড়াইলাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনও পীড়িত হইতে লাগিল। কিন্তু সম্মুখে উপবিষ্ট রিক্সাওয়ালার অস্বাভাবিক দীপ্তিসম্পন্ন চোখ দুইটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাইতেছিল। আমি স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলাম। কিন্তু এভাবে বসিয়া থাকা চলে না, বাড়ি যাইতেই হইবে। এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জানিয়াও যাওয়া যায় না। বলিলাম, মকবুল, এসব কথা ভাবিতে যদি তোমার কষ্ট হয় কিছু বলিবার প্রয়োজন নাই। বৃষ্টি অনেকটা কমিয়া আসিয়াছে, এখন যাওয়া যাইতে পারে। সজোরে আমার পা দুইটি চাপিয়া ধরিয়া অধীরভাবে সে বলিয়া উঠিল,
আর একটু দাঁড়ান বাবু, যে কথা 3 বছর ধরিয়া বলিবার জন্য আমি ব্যাকুল, অথচ কাহাকেও মুখ ফুটিয়া বলিতে পারিলাম না। আজ আমাকে বলিতে দিন, এ যন্ত্রণা আর সইতে পারিতেছি না। নিবিড় সহানুভূতিতে চিত্ত ভরিয়া গেল। ভুলিয়া গেলাম আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসাবে শ্রেষ্ঠ লোক। তাহার সহিত এভাবে কলিকাতার রাস্তার ফুটপাতে দাঁড়াইয়া আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক। সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনিবার জন্য উৎকণ্ঠ হইয়া রহিলাম। মকবুল অতি ধীরে ধীরে থামিয়া থামিয়া হিন্দি মিশ্রিত বাংলায় যাহা বলিল এবং যাহা বলিল না, সবটুকু মিলাইয়া যাহা বুঝিলাম তাহাই ভাষায় লিপিবদ্ধ করিতেছি। মকবুল বলিল, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বুঝাইতে পারিব কি না জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যা বলিব না। আমি আজ 3 বৎসর ধরিয়া এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টানিয়া বেড়াইতেছি। একজনের অধিক লোককে গাড়িতে তুলিয়া টানিতে পারিব কেমন করিয়া? আর একজন যে নিরন্তর আমার গাড়িতে বসিয়া আছে, তাহার নড়িবার শক্তি নাই। আমি তাহাকে বহন করিয়া লইয়া ফিরিতেছি। ইহার হাত হইতে আমার নিস্তার নাই। মৃতদেহ পচিয়া ভারী হইয়া গিয়াছে। আমি অহরহ দুর্গন্ধে অস্থির হইতেছি। মৃতদেহের ভার টানিয়া টানিয়া আমার সকল দেহ শীর্ণ হইয়া আসিল। এই অদৃশ্য সব দেহের ভারে আমি জর্জরিত হইয়া পড়িয়াছি। আমি আর বাঁচিব না বাবু। মনে হইল উপকথা শুনিতেছি। আমি স্তব্ধ হইয়া শুনিতে লাগিলাম। 3 বছর আগেকার কথা। সেদিন প্রবল বর্ষণে কলিকাতা শহর জলধারার আবরণে বিলুপ্ত হইয়াছিল। রাত্রি 9টা-10টার সময় আমি এই গাড়িখানি লইয়া হাওড়া স্টেশনে শহরের প্রতীক্ষায় করিতেছিলাম। সেখানে 2-4 জন মাত্র গাড়ি ছিল। লোকের ভিড় ছিল না বলিলেই হয়। অমন দিনে সাধারণত কুকুর বিড়ালেরাও বাড়ির বাহির হয় না। কিন্তু অভাব যাহাদিগকে পীড়া দেয়, তাহারা কুকুর বিড়ালেরও অধম। মকবুল আবার চুপ করিল। যাহা শুনিতেছিলাম তাহা পরিষ্কার ধারণা করিবার মতো শক্তি আমার ছিল না। সওয়ারি 2 জন জুটিল। প্রচুর ভাড়া চাহিলাম। তাহারা তাহাতেই স্বীকৃত হইল। 2 জনের কেহই প্রকৃতিস্থ ছিল না। একজন নেশায় এক্কেবারে চুর হইয়াছিল, অন্যজনের তখনও হুঁশ ছিল। এই ঝমঝম বৃষ্টির মধ্যেই বাগবাজার পর্যন্ত যাইতে হইবে। সওয়ারি 2 জন ভিতরে বসিল। আমি ভালো করিয়া পর্দা মুড়িয়া দিলাম। গঙ্গার ধারে ধারে সোজা উত্তর দিকে চলিতে লাগিলাম। দোকানপাট সব বন্ধ হইয়া গিয়াছে। আমি নির্বিঘ্নে পথের মাঝখান দিয়া রিক্সা টানিয়া লইয়া চলিলাম। কুমারটুলির কাছাকাছি গিয়া জিজ্ঞাসা করিলাম, আর কত দূর যাইতে হইবে? উত্তর পাইলাম, সিধা চালাও। আমার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল। পরিশ্রমে আর ক্লান্তিতে চোখ ঘুমে জড়াইয়া আসিতেছিল। মনে হইতেছিল আর টানিতে পারিব না। এমন সময় পর্দা ঠেলিয়া এক বাবু আমার হাতে পয়সা দিয়ে এক বাক্স সিগারেট আনিতে বলিলেন। একটা গাছতলায় গাড়ি রাখিয়া সিগারেট আনিতে গেলাম। কাছাকাছি দোকান ছিল না। এদিক ওদিক ঘুরিয়া একটি বিড়ির দোকানের সন্ধান পাইলাম। সিগারেট কিনিয়া ফিরিয়া আসিয়া হাঁকিয়া বাবুদের সিগারেটের বাক্সটা লইতে বলিলাম। কেহই উত্তর দিল না। ভাবিলাম মাতাল বাবুরা ঘুমাইয়া পড়িয়াছে। তেরপলের পর্দা তুলিয়া সিগারেট দিতে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখিয়া মূর্ছিত প্রায় হইলাম। বাবু সেই মুহূর্ত হইতে
আমার জীবনের সমস্ত শান্তি অন্তর্হিত হইয়াছে। কাহার পাপের বোঝা মাথায় লইয়া আমি আজ 3 বৎসর কাল প্রায়শ্চিত্ত করিয়া ফিরিতেছি জানি না। আর কতকালে যন্ত্রণা সইতে হইবে খোদা তালাই বলিতে পারেন। সামান্য আলো আসিতেছিল, দূরে গ্যাস পোস্ট, গাছের তলে বেশ একটু অন্ধকার। বৃষ্টির বিরাম ছিল না। পর্দা তুলিয়া সেই অস্পষ্ট আলোকে দেখিলাম গাড়িতে একজন মাত্র লোক, মুখ বাঁধা, বুক দিয়া দরদর ধারে রক্ত পড়িতেছে, সর্বাঙ্গ রক্তে ভিজিয়া গিয়াছে। প্রাণ আছে বলিয়া মনে হইল না। কেমন করিয়া কি হইল প্রথমটা কিছু ঠাহর করিতে পারিলাম না। বিমূঢ় হইয়া দাঁড়াইয়া ঘামিতে লাগিলাম। ধীরে ধীরে চেতনা ফিরিয়া আসিল। মনে ভীষণ ভয় হইতে লাগিল। চোখের সম্মুখে ফাঁসি কাষ্টের ভয়াবহ দৃশ্য ফুটিয়া উঠিল। সমস্ত দোষটা আমার ঘাড়ে যে চাপিবে তাহাতে সন্দেহ নাই। আমার কথা কে বিশ্বাস করিবে? বুঝিলাম অন্য লোকটি মুখ বাঁধিয়া ছোড়ার আঘাতে এই লোকটিকে হত্যা করিয়া পালাইয়াছে। তাহাকে ধরিবার কোনো উপায়ও নাই। তার চেহারাটাও মনে আসিল না। লোকটা নিশ্চয় মরিয়া গিয়াছে। গায়ে হাত দিয়া দেখিলাম তখনও গরম। ভাবিলাম কোনো হাসপাতালে লইয়া যাই, চিৎকার করিয়া লোক জড়ো করি, কিন্তু সাহস হইল না। তাজা খুন দেখিয়া ভয়ে আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য। আত্মরক্ষা করার কথাটাই আমার প্রথমে মনে হইল। সভয়ে চারিদিকে চাইয়া মৃত বা মরণাপন্ন দেহটি সেই বৃক্ষতলে ফেলিয়া রাখিয়া গাড়ি লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিলাম। কেমন করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম, কেমন করিয়া সেই রাত্রিতেই গাড়িখানি ধুইয়া মুছিয়া আস্থা বলে রাখিলাম, আমার কিছুই স্মরণ নাই। তারপরে 7-8 দিন ধরিয়া আমি দারুণ জ্বরে বেহুঁশ হইয়া পড়িয়াছিলাম। ফুপুর মুখে শুনিয়াছি সে কয়দিন আমি খুন, রক্ত, ফাঁসি ইত্যাদি নানান ভুল বকিয়াছিলাম। সম্পূর্ণ আরোগ্য হইবার পরও গাড়ি লইয়া বাহির হইতে সাহস হইতেছিল না। গাড়িখানির দিকে নজর দিতেও ভরসা পাইতেছিলাম না। কিন্তু পেট তো চালাইতেই হইবে। আবার একদিন সকালে মনের সহিত অনেক যুদ্ধ করিয়া গাড়িখানি বাহির করিতে গেলাম। গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাঁত করিয়া উঠিল। রক্তের চিহ্ন মাত্র ছিল না, তবু যেন রক্ত দেখিতে পাইলাম। মনের দুর্বলতা জোর করিয়া উড়াইয়া দিয়া গাড়ি লইয়া বাহির হইলাম। সওয়ারিও জুটিল। মাঝে মাঝে গা ছমছম করিতেছিল বটে, থাকিয়া থাকিয়া মনে হইতেছিল অন্যায় করিয়াছি, হয়তো লোকটা বাঁচিতে পারিত। বিপদের ভয় না করিয়া যদি তৎক্ষণাৎ কোনো হাসপাতালে তাহাকে লইয়া যাইতাম, হয়তো সে বাঁচিয়া উঠিত। লোকটা যদি মরিয়াই থাকে, নিজেকে তাহার মৃত্যুর কারণ বলিয়া মনে হইতে লাগিল। সে ভাবটাও কাটাইয়া উঠিলাম। কে জানে, পরের দিকে নজর দিতে গিয়া হয়তো মহা ফ্যাসাদে পড়িয়া যাইতাম। বাঁচিবার নসিব থাকিলে সে এমনই বাঁচিবে। এইভাবে নানান মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কাটিয়া গেল। সন্ধ্যার আগেই বাড়ি ফিরিয়া আসিলাম। সমস্ত রাত্রি কেমন যেন একটা অস্বস্তিতে কাটিল। ঘুমাইতে পারিলাম না। সেই রক্তাক্ত দেহ, মুখ বাঁধা লোকটিকে যেন চারিদিকে দেখিতে লাগিলাম। সে যেন গুমরিয়া গুমরিয়া আমার কানে কানে বলিয়া গেল, তুই তুই আমাকে খুন করিয়াছিস। আমি আল্লাহ নাম স্মরণ করিয়া উঠিয়া বসিলাম। সেদিন গাড়ি লইয়া বাহির হইতে যাইব, মনে হইল কে যেন আমার পিছু লইয়াছে। পিছনের পথের উপর যেন রক্তের দাগ দেখিলাম। হায় আল্লাহ, এ কি হইল? কাহার পাপের বোঝা কাহার ঘাড়ে চাপাইলে তুমি? আমি যেখানে যাই সেখানেই যেন কোনো অদৃশ্য কেউ আমার পিছু লইতে লাগিল। ভাবিলাম, আমি কি পাগল হইয়া গেলাম? বুঝিলাম আমাকে ভূতে পাইয়াছে। ওঝার কাছে গেলাম, সে অনেক ঝাড়ফুঁক করিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। সে আমার পিছু ছাড়িল না। মকবুল চুপ করিয়া গামছা দিয়া কপালের ঘাম মুছিল। আমার কাছে একটা সিগারেট লইয়া সেটা ধরাইয়া আবার বলিতে লাগিল,
দু একদিন পরে সন্ধ্যার সময় হেদুয়ার মোড়ে দাঁড়াইয়াছিলাম। এমন সময় বৃষ্টি নামিল। বৃষ্টি হইতে বাঁচিবার জন্য গাড়িখানা তেরপল মুড়ি দিতে যাইতেছি, দেখি পিছন পিছনে কে যেন আসিতেছে। ফিরিয়া তাকাইলাম, কেহ নাই। তাড়াতাড়ি গাড়িখানা ঢাকিয়া বাড়ি ফিরিবার ইচ্ছা হইল। গাড়ির ছপ্পর হইতে পর্দাখানা ফেলিতে যাইব, দেখি গাড়ির ভিতরে সে বসিয়া, মুখ বাঁধা, বুক দিয়া রক্ত গড়াইতেছে। ভয়ে শিউরিয়া উঠিয়া পর্দা ফেলিয়া দিয়া মূর্ছিতের মতো সেখানে বসিয়া পড়িলাম। আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কেমন করিয়া জানাইব বাবু? আপনি কি বুঝিতে পারিবেন? গাড়ির ভিতর রক্তাক্ত কলেবরে সে নিশ্চয়ই বসিয়া আছে। সেই হইতে আজ পর্যন্ত ওই গাড়িতেই বসিয়া থাকে সে। আমার পিছনে আর তাহাকে দেখি না। সে নিশ্চিন্ত হইয়া গাড়ির ভিতরেই থাকে, আমি তাহাকে টানিয়া লইয়া বেড়াই। মকবুল চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। অনেকক্ষণ ওইভাবে থাকিয়া আবার বলিতে লাগিল, বাবু, সেই দিন হইতে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টানিয়া ফিরিতেছি। একজনের অধিক সওয়ারি তাই আর টানিতে পারি না। মরা পচিয়া দুর্গন্ধ বাহির হইতেছে, আমাকে তাহাই সঙ্গে করিয়া ফিরিতে হইতেছে। অথচ আল্লাহর দোহাই বাবু, ওই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোনো অপরাধ নাই। আমি ওই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দিব? চুপ করিয়া রহিলাম। বাবু, বোঝা সব সময় বইতে হয়, কিন্তু বর্ষারাত্রি ছাড়া অন্য সময় মৃতদেহ আমি দেখিতে পাই না। কিন্তু আজিও মাঝে মাঝে ভয় পাইয়া উঠি। ভিতরে ভিতরে আমার শরীর জীর্ণ হয়ে আসিয়াছে। এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করিতে পারিব না। এই গাড়িখানি ছাড়িয়া দিবার সামর্থ্য আমার নাই বাবু। এক অদৃশ্য শক্তি আমাকে ইহার সহিত জুড়িয়া দিয়াছে। আমি তাহার কাছে সম্পূর্ণ শক্তিহীন। আজ 3 বৎসর ধরিয়া আমার এই ভীষণ কর্তব্য আরম্ভ হইয়াছে। কবে শেষ হইবে খোদা তালাই জানেন। মকবুল উঠিয়া দাঁড়াইল, বলিল, বৃষ্টি ধরিয়া আসিয়াছে বাবু, আপনি গাড়িতে বসুন। মকবুল মুখ ফিরাইয়া কম্পিত হস্তে পর্দাখানি তুলিয়া ধরিল। আমি ভিতরে বসিতেই সে পর্দাখানি ফেলিয়া দিয়া গাড়ি টানিতে শুরু করিল। পর্দা ফেলা অন্ধকার রিক্সাখানির ভিতর বসিতেই আমার গা ছমছম করিতে লাগিল। আমিও যেন আমার অত্যন্ত গা ঘেঁষিয়া এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখিতে পাইলাম। একটা পচা দুর্গন্ধও নাকে আসিতে লাগিল। সভয়ে পর্দা তুলিয়া ফেলিয়া মকবুলকে রিক্সা থামাইতে বলিয়া বলিলাম, আমার বাড়ি বেশি দূর নয়, আমি হাঁটিয়াই যাইতে পারিব। রিক্সাখানির ভিতর চাইবার আর সাহস হইল না। মকবুল বুঝিল। একটু শীর্ণ হাসি হাসিয়া গাড়িখানি তুলিয়া ধরিয়া মন্থর গতিতে চলিতে লাগিল। আমি সেখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলাম। রিক্সাখানির দিকে চাহিবার সামর্থ্য পর্যন্ত আমার হইল না। বহুক্ষণ পর্যন্ত রিক্সাখানির ঠুন টুন আওয়াজ কানে আসিতে লাগিল। সে রাত্রে ভালো করিয়া ঘুমাইতেই পারিলাম না। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।